বাংলা শিক্ষকে সকলকে স্বাগত। আজকে যে প্রবন্ধটা সম্পর্কে আলোচনা করব সেটি হলো বাঙালির আত্মপরিচয়। এর একটা সামগ্রিক আলোচনা করব তোমাদের পরীক্ষার সামনে, কাজেই এটা খুব প্রয়োজনীয়। আনিসুজ্জামানের লেখা একটি প্রবন্ধ। আমি শেষ থেকে প্রবন্ধটা শুরু করব, কারণ বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি সেই দিকে তাকিয়ে দেখতে গেলে পরে এই প্রবন্ধটা শেষ থেকে শুরুর দিকে আসব। যাই হোক, প্রাবন্ধিক একদম শেষে যে কথাটা বলেছেন সেই নিরিখে আলোচনাটা শুরু করি। আজ বাঙালির আত্মপরিচয় নানা রকম হুমকির মুখে। বিশ্বায়ন, কোনো না কোনো ধরনের মৌলবাদ, বিচ্ছিন্নতা, হিন্দি চলচ্চিত্র, টেলিভিশনের প্রভাব, এই অবস্থায় এর কি দশা হবে ভবিষ্যতে তা বলতে পারে, এই বলে তিনি প্রবন্ধটা শেষ করছেন। ব্যক্তির ও সমষ্টির আত্মপরিচয়ের সঙ্গে বাঙালির আত্মপরিচয়ের নানা রকম সংঘাত ঘটতে পারে ভবিষ্যতে, তবে আমি নিশ্চিত যে বিশ্বজননী মানব পরিচয়ের সঙ্গে তার কোনো বিরোধ হবে না, এই বলে প্রাবন্ধিক শেষ করলেন প্রবন্ধটা। শুরুতেই বলি যে বঙ্গদেশের যে উৎপত্তির ইতিহাস, বাংলাদেশের যে উৎপত্তির ইতিহাস, সেই উৎপত্তির ইতিহাসটাই শুধু এখানে আলোচ্য নয়। এখানে মোট 7টা অধ্যায়ে বিভক্ত এই একটা প্রবন্ধ, এবং এই 7টা অধ্যায়ের মধ্যে প্রথম 5টা প্রবন্ধে বলা যেতে পারে যে বাঙালি জাতির উদ্ভবের কথা বলা আছে, আর শেষের 2টো অধ্যায়ে আছে বাংলাদেশের উদ্ভবের ইতিহাসটা। যাই হোক, যে কথাটা বলছিলাম, বাঙালির আত্মপরিচয়, বাঙালি কে, বাঙালি কোথা থেকে এলো, বাঙালির উদ্ভবের ইতিহাস কি, এই সমস্ত নিয়েই তো বাঙালির আত্মপরিচয়। আত্মপরিচয় মানে হলো যে আমি আমার পরিচয় কিভাবে তুলে ধরবো, আমার ঐতিহ্য, আমার গরিমা বা আমার বংশ বা কুলের যে গৌরব, সেই কথাটা আমি তুলে ধরবো কিভাবে, সেইটাই হলো আত্মপরিচয়ের কথা। যদি কেউ গর্ব করে বলে যে আমার পূর্বপুরুষ ছিল ডাকাত, তার পরবর্তী পুরুষ হয়েছে চোর এবং আমরা হয়েছে ছ্যাঁচড়া, এইটা তো কোনো প্রকার গৌরবের ইতিহাস নয়, এটা আত্মপরিচয় দেওয়ার মতো কথা নয়। কিন্তু যদি এটা বলা যায় যে আমার পূর্বপুরুষ ছিল রানা প্রতাপ সিংহ এবং তার পুত্র সাঙ্গা আমার পূর্বপুরুষ ছিলেন, এবং আমি ভারতীয় হিসেবে নিজেকে গৌরব বোধ করি, এটা হলো আত্মপরিচয়। তো বাঙালিরও তো একটা আত্মপরিচয়ের একটা ইতিহাস এইরকম আছে। বাঙালির উৎপত্তি কোথা থেকে হলো, বঙ্গের উৎপত্তি কোথা থেকে হলো, তার সম্পর্কে যে সামগ্রিক ইতিহাসটা সেটা এখানে প্রাবন্ধিক ধরেছেন। তোমরা ফার্স্ট সেমেস্টারে যখন বাংলা সাহিত্যের ইতিহাস পড়ছিলে সেই সময় দেখেছো যে বাঙালি কিভাবে উৎপত্তি হয়েছে সেই ব্যাপারটা সম্পর্কে। যেটা বলছিলাম যে বাঙালি বা বঙ্গ এই শব্দটা আমরা প্রথম কোথায় পাচ্ছি, যদি দেখা যায় যে ঋগ্বেদের সংহিতাতে বা ঋগ্বেদে ইত্যাদিতে যদি আলোচনা করা যায়, সেখানে আমরা পরিষ্কার দেখতে পাবো যে আমাদের প্রাচীন কালের যে বাংলা সাহিত্যের যে উৎপত্তি বা বঙ্গদেশের উৎপত্তি সম্পর্কে সেরকম কিছু বলা নেই। ঋগ্বেদে যদিও কিকট দেশের কথা বলা আছে, এবং এই কিকট দেশ সম্ভবত বঙ্গদেশেরই প্রাচীন রূপ হতে পারে, কিন্তু ডাইরেক্ট বঙ্গের নাম উৎপত্তি নেই। প্রথম আমরা যেটা প্রত্নলিপিতে বঙ্গের নাম উল্লেখ পাচ্ছি সেটা হলো তোমার খ্রিস্টীয় 4র্থ শতাব্দীতে, এবং খ্রিস্টীয় 11শ শতাব্দীতে আমরা বঙ্গাল শব্দটির নাম উল্লেখ পাচ্ছি। ঐতরেয় ব্রাহ্মণ এই গ্রন্থটিতে আমরা প্রথম বঙ্গ শব্দটির উৎপত্তি পাচ্ছি। আইন-ই আকবরী যে আকবরের সভাকবি ছিলেন আবুল ফজল, তাঁর লেখা গ্রন্থ আইন-ই আকবরীতে আমরা প্রথম বাঙালি বা বঙ্গালী জাতিবাচক এই নামটা আমরা প্রথম উল্লেখ পাচ্ছি। এছাড়াও যে সমস্ত বইগুলোতে আমরা বাঙালি বা বঙ্গ শব্দটির নাম পাচ্ছি সেগুলো হলো ঐতরেয় ব্রাহ্মণ, বোধায়ন ধর্মশাস্ত্র, রামায়ণ, মহাভারত, কালিদাসের রঘুবংশ, পতঞ্জলির মহাভাষ্য ইত্যাদিতে আমরা কিন্তু বঙ্গ শব্দটির উৎপত্তি পাচ্ছি। তাহলে পরে এখান থেকে যে জিনিসটা আমাদের কাছে পরিষ্কার হচ্ছে সেটা হলো বাঙালি জাতির ইতিহাসটা আর যাই হোক খুব একটা নতুন নয়। বাংলা ভাষা হয়তো 1000 বছরের পুরানো হতে পারে, কিন্তু বাঙালি জাতিটা তারা অন্য ভাষায় হয়তো কথা বলতো, তারা তাদের নিজস্ব যে প্রকৃত ভাষায় কথা বলতো, সেই ভাষাই হয়তো আজ আর নেই, হতে পারে, কিন্তু বাঙালি জাতিটা, সেই জাতির ঐতিহ্য সে কিন্তু বহু পুরানো। ঠিক আছে, যাই হোক, বঙ্গভূমিকা গ্রন্থের সূচনাতে বা বঙ্গভূমিকা গ্রন্থের সুকুমার সেন তিনি বলেছেন ভাষা নিয়ে জাতি, জাতি নিয়ে দেশ,
বাংলা ভাষার উৎপত্তির সঙ্গে বাঙালি জাতির ইতিহাস শুরু। এই যে এই কথাটা দিয়ে তিনি বলছেন, এবং তিনি জানিয়েছেন কোনো জাতির অধ্যুষিত দেশ বা বিষয় সেকালে সেই জাতি নামে পরিচিত হতো। সেই সূত্রে সেকালের অনেক দেশ নাম একাল পর্যন্ত চলে এসেছে। পূর্ব ভারতে জাতি দেশগুলির মধ্যে সবচেয়ে আগে উল্লেখিত হতে দেখা যায় বঙ্গ। আমরা ইতিহাসের ক্ষেত্রে যদি দেখতে যাই তাহলে সহজেই একটা নাম প্রচলিত আছে, অঙ্গবঙ্গ কলিঙ্গ। এই যে অঙ্গবঙ্গ কলিঙ্গ আমাদের ভারতবর্ষের পূর্ব দিকটা, পূর্ব প্রান্তটা, এই অংশটা বহু প্রাচীনকাল থেকে কিন্তু উল্লেখিত আছে। আমি এক্ষুনি বললাম, যেটা প্রাবন্ধিকও বলেছেন, সেই রামায়ণ মহাভারতেও পাওয়া যাচ্ছে এর নাম উল্লেখ, ঐতরেয় ব্রাহ্মণেও পাওয়া যাচ্ছে। আমরা দেখব সীতাহরণ যখন হয়ে গিয়েছে, সীতাহরণ হয়ে যাওয়ার পর সুগ্রীব যখন বিভিন্ন প্রান্তে বানর সেনাকে তার পাঠাচ্ছেন, তো সে তার মধ্যে কিন্তু বঙ্গদেশেও পাঠাচ্ছেন বানর সেনাকে, যে তোমরা এই দিকটাতেও যেতে পারো বা যাবে। তো বঙ্গ খুব একটা যে নতুন তা কিন্তু নয়। রামায়ণে উল্লেখ আছে, ঐতরেয় ব্রাহ্মণে উল্লেখ আছে, ঋগ্বেদিক দেশের নাম আমি বললাম সেটাও সম্ভবত, এবং সেখানে বয়াংশী বলে যে জাতির উল্লেখ আছে সেটাও সম্ভবত বাঙালিদেরকেই উল্লেখ করা হচ্ছে ইত্যাদি। এবার যেটা কথা হলো যে দ্বাদশ শতাব্দীতে বঙ্গাল এই ছদ্মনামে এক কবি প্রসিদ্ধি লাভ করেন। বাঙালিদের যে জনপ্রিয়তা কত ঊর্ধ্বে পর্যন্ত উঠতে পেরেছিল, তুঙ্গ পর্যন্ত উঠতে পেরেছিল, তা লক্ষ্য করা যায় এইরকম কিছু শব্দে। দ্বাদশ শতাব্দীতে প্রাবন্ধিক উল্লেখ করছেন বঙ্গাল নামে অথবা ছদ্মনামে, নাম অথবা ছদ্মনামে এক কবি প্রসিদ্ধি লাভ করেছিলেন। যখন জাতিবাচক নামটাকে যদি তার সাথে যদি গরিমা না থাকে, তার সাথে যদি কোনো গৌরব না থাকে, তাহলে কেউ কি সেটা গ্রহণ করে, সেই নাম গ্রহণ করে? সেই নাম সহজে কিন্তু গ্রহণ করে না, বিশেষ করে প্রাচীনকালে তো করতোই না। তো সেই জন্য এখানে আছে শ্রীধর দাসের লেখা, মানে লেখা নয়, সংকলিত সদুক্তি কর্ণামৃত বা সুক্তি কর্ণামৃত তে দুটি সংস্কৃত শ্লোক আছে বাঙালি কবিদের নামে, অনেকগুলোই আছে, এবং সেখানে বাংলা ভাষার প্রতি গভীর অনুরাগের কথা দেয়া আছে। গঙ্গা ও বঙ্গাল বাণী এই দুটোই প্রগাঢ় রসময়, গভীর, সুন্দর, গতিভঙ্গময় এবং কবিদের জীব্য দুটিতেই অবগাহন করলে পূর্ণ হয়। দেখো, বাঙালি জাতির প্রাচীন ইতিহাসের যে কথাটুকু, সেটুকু এখানে বলা হলো, যে বাঙালি জাতি তার যদি ইতিহাসের ধারা দেখা যায়, সেই প্রত্নকালের চতুর্থ শতাব্দী, খ্রিস্টীয় চতুর্থ শতাব্দী, যার প্রত্নলিপিতে পাওয়া যাচ্ছে। ঐতিহ্য আরও, রামায়ণ কত সালে লেখা হয়েছিল কেউ জানে না, মহাভারত কত সালে লেখা হয়েছিল কেউ জানে না, কিন্তু এই সমস্ত গ্রন্থেও যখন বঙ্গদেশের নাম উল্লেখ বা তার একটা ভৌগোলিক পরিচিতি দেওয়া থাকছে, তখন তার মানে এই জাতিটা খুব একটা নতুন নয়, বহু পুরানো একটা প্রাচীনকালের জাতি। তবুও আমরা মোটামুটিভাবে পাচ্ছি প্রত্নতাত্ত্বিক নিদর্শনের দিকে দেখলে পরে খ্রিস্টীয় চতুর্থ শতাব্দী বা তার কিছু আগে পর্যন্ত আমরা মোটামুটিভাবে পেয়ে গেলাম। এবার আছে বাংলা ভাষা। বাঙালির আত্মপরিচয় পড়ছি। বাঙালি তো শুধুমাত্র আর হেঁটে খেলে বেড়াচ্ছে তা এইটুকুটাই নয়, বাঙালির ভাষা, বাঙালির রাজনীতি, বাঙালির সংস্কৃতি, বাঙালির শিক্ষা দীক্ষা, অভ্যাস আচরণ, সমস্ত কিছু নিয়ে হলো বাঙালি। কাজে বাঙালির যে ভাষা, সেই ভাষা কত নতুন বা পুরানো সেটাও আমাদের দেখতে হবে। বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন চর্যাচর্য বিনিশ্চয়। এখানে কিন্তু বঙ্গাল এবং বঙ্গালী বা বাঙালির উল্লেখ কিন্তু আছে, বাঙালি নয় বঙ্গালীর উল্লেখ আছে। এখানে তো আজি ভুসুকু বঙ্গালী ভৈলি বলে একটা পদই আছে ভুসুকুপাদের লেখা, যেখানে তিনি বলছেন আজ থেকে ভুসুকু নিজে বঙ্গালী হয়ে গেল, মানে অন্য কোনো জাতি উদ্ভূত হয়তো তিনি ছিলেন, কিন্তু নিজেকে বাঙালি বলে বা বঙ্গালী বলে পরিচয় দিয়ে তিনি আত্মশ্লাঘা, মানে নিজে নিজে একটা গৌরব অনুভব করছেন। গৌরব তখনই অনুভূত হয় যখন সেই ভাষাটার প্রতি শ্রদ্ধা চরম থাকে, নতুবা নয়। যাই হোক, তো বৌদ্ধ সাধনার যে তিনটে পথ এখানে বলা হচ্ছে, প্রাবন্ধিক বলছেন সবর পাঠের মতান্তর নিয়ে ইত্যাদি। বঙ্গালী বলতে সহজিয়া বৌদ্ধ সাধনার তিনটি পন্থা: অবধূতি যারা দ্বৈতবাদী, চণ্ডালী যারা দ্বৈত এবং অদ্বৈতের মিশ্রণ, আর ডম্বি বা বঙ্গালী হলো তারা হলো অদ্বৈতবাদী। ডম্বি বা বঙ্গালী হলো অদ্বৈতবাদী, এদেরকে বলা হচ্ছে। একটা বোঝানো হয়েছে সংস্কৃত অভিধান বন্ধঘটীয় সর্বানন্দের দ্বাদশ শতাব্দীতে রচিত অমর কোষের অভিধান টিকা সর্বস্ব নামে পরিচিত, সেখানে বঙ্গাল বচ্চার প্রয়োগ উল্লেখ আছে। এগুলো হলো তোমার পাথুরে কি বলবো নিদর্শন বলা যেতে পারে।
পাথরের নিদর্শন মানে কোথায় কোথায় উল্লেখ আছে সেইটা শুধু খুঁটিয়ে খুঁটিয়ে দেখা। দেখো, বাংলা ভাষার বিকাশের ক্ষেত্রে যে শুধুমাত্র হিন্দু কবিদেরই যে যোগদান ছিল তা কিন্তু নয়। পরবর্তীতে মানে চর্যাপদ হয়ে গেল, তার মানে পরবর্তীতে আমরা 1200 শতাব্দী পেয়ে যাবো। এবার ত্রয়োদশ শতাব্দী বা দ্বাদশ শতাব্দীর শেষ লগ্ন ইসলামী শাসন বঙ্গদেশে শুরু হচ্ছে আস্তে আস্তে, তুর্কি শাসন। তো এর পরবর্তীতে বঙ্গদেশে কিন্তু ইসলাম যারা এসেছে তারাও, যে তুর্কি বা পাঠান যারা প্রথমে এসেছিল তারাও কিন্তু বাংলাদেশের প্রতি কি বলবো ভালোবাসা প্রকাশ করেছে বা শ্রদ্ধা প্রকাশ করেছে। কি রকম? প্রাবন্ধিক উল্লেখ করছেন এখানে যে চতুর্দশ শতাব্দীর বাংলার সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহকে তার সমসাময়িক ইতিহাসবিদরা শাহ-ই বাঙ্গালা বা সুলতান-ই বাঙ্গালা বা শাহ-ই বাঙ্গালিয়া বলে উল্লেখ করেছেন। শাহ-ই বাঙ্গালা বা শাহ-ই বাঙ্গালিয়া, এই যে বঙ্গাল দেশের শাহ বা শাসক, এই যে এই উপাধি তো এইরকম ভাবে দেওয়া হয় তখনই যখন সেই দেশের প্রতি বা জাতির প্রতি সম্মানটা চরম থাকে, তাই না? তো সেইটা এখানে বলা হচ্ছে। পঞ্চদশ শতাব্দীতে বাংলার সর্বাধিক খ্যাতনামা আলম ছিলেন নূর কুতুব আলম, সাধারণের কাছে তিনি শেখ নূর বাঙালি নামে পরিচিত ছিলেন। শেখ নূর বাঙালি, এটাও একটা, যার নামের শেষে বাঙালি শব্দটা যোগ করা ছিল। তাদের মধ্যে একজন হলো লালা বাঙালি, একজন ছিল ইনামুদ্দিন বাঙালি, ফেনীর সন্তান তিনি। এই যে এই সমস্ত শামসুদ্দিন ইলিয়াস শাহ, তিনি নিজেকে বাঙ্গালা, শাহ-ই বাঙ্গালা বলেছেন। এইগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাঙালির আত্মপরিচয়ের ক্ষেত্রে। ষোড়শ শতাব্দীর মধ্যে বাংলা সাহিত্যকর্মে বাংলার অধিবাসী ও বাংলা ভাষী উভয় অর্থে বাঙালি শব্দ ব্যবহার দেখতে পায়। দেখো, আজকে বাংলা ভাষা বহু চর্চিত ভাষা, পৃথিবীতে অন্যতম গুরুত্বপূর্ণ ভাষাগুলোর মধ্যে একটা শ্রদ্ধেয় ভাষা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সৌজন্যও আছে এক্ষেত্রে, সব থেকে বেশি বলা যেতে পারে। কিন্তু বাংলা ভাষাতে ভারতবর্ষের বুকেও কিন্তু অনেক মানুষ কথা বলে, এবং বাংলাদেশ বলে যে দেশটা, সেখানকার অধিকাংশ মানুষ বাংলা ভাষাতেই কথা বলে। মানে বাংলা ভাষাভাষী লোকের সংখ্যা কিন্তু নেহাতি কম নয়, ঠিক আছে? কিন্তু এই যে আজকের বাংলা ভাষা, আজকের বাংলার যে স্বীকৃতি, এই স্বীকৃতি প্রাপ্তির পথটা কিন্তু সহজ ছিল না। যাকে যত পরিশ্রম করতে হয়, যার স্ট্রাগলের পথটা যত কঠিন হয়, তার প্রতিষ্ঠা তত দৃঢ়ভাবে হতে থাকে। বাংলার ক্ষেত্রেও তাই হয়েছিল। দেখো, তোমরা সাহিত্যের ইতিহাস পড়বার সময় এটা জানো যে চর্যাপদ কিভাবে কিসের জন্য রচিত হয়েছিল। কারণ সেই সময় শাসক গোষ্ঠী যারা ছিলেন সেন বংশের, তাঁরা সংস্কৃত ভাষার পৃষ্ঠপোষক ছিলেন এবং সংস্কৃত ভাষাকে সরকারি ভাষা হিসেবে গণ্য করেছিলেন, এবং বৌদ্ধ ধর্মের তারা বিরোধী ছিলেন। মোটামুটি এটা একটা হিসেব। বৌদ্ধ ধর্মের মানুষরা বা সাধকরা তাঁদের ধর্মীয় কথাকে, উপদেশকে সাধারণের মধ্যে প্রচার করার জন্য সংস্কৃত ভাষা বেছে নেননি। কেন না? সংস্কৃত ভাষা পণ্ডিতজনের ভাষা, সহজেই বুঝে যাবে যে কেউ। সেই জন্য সেটাকে বাদ দিয়ে যেটা লোকাল ল্যাঙ্গুয়েজ, যেটা কেউ বোঝে না পণ্ডিতজনের, সেই ভাষাকে নিয়েছিলেন, এবং সেই ভাষাটা ছিল বাংলা ভাষা। পরিষ্কার বুঝতেই পারছো যে বাংলা ভাষার সম্মান সুধীজনের মধ্যে, পণ্ডিতজনের মধ্যে, শ্রদ্ধেয় জনের মধ্যে কতটা ছিল। যদি থাকতো তাহলে পরে লুকানোর জন্য এই কি বলবো, যেটা অপ্রচলিত ভাষা সেটার দরকার ছিল না, কিন্তু পণ্ডিতেরা এটাই নিলেন। একটা পয়েন্ট। দুটো হলো, যখন চর্যাপদ লিখিত হয়ে গেল, তারপরের যে ইতিহাসটা, শ্রীকৃষ্ণ কীর্তন রচিত হয়ে যাচ্ছে, কিন্তু পঞ্চদশ শতাব্দীর প্রারম্ভকালে যখন কৃত্তিবাস ওঝা, এখানে লিখছেন, যখন কৃত্তিবাস ওঝা তিনি বাংলা ভাষায় রামায়ণের অনুবাদ করছেন, সপ্তদশ শতাব্দীতে শ্রেষ্ঠ কবি, মহাভারতের শ্রেষ্ঠ কবি কাশিরাম দাস আর মহাভারতের অনুবাদ করছেন, প্রাবন্ধিক বলছে তাদের নাকি সর্বনেশে আখ্যা দেওয়া হয়েছিল। ঠিক আছে, সর্বনেশে আখ্যা দেওয়া হয়েছিল। সংস্কৃত, আরবি, ফার্সি এই সমস্তগুলো পবিত্র ভাষা রূপে গণ্য হয়েছিল সেই সময়। সংস্কৃত পণ্ডিতজনের, হিন্দু সমাজের মধ্যে পবিত্র ভাষা, আরবি ফার্সি শাসক শ্রেণীদের পবিত্র ভাষা হিসেবে গণ্য, কিন্তু বাংলা ভাষা অপান্তেয়, সর্বনেশ। এবং যারা শাস্ত্র কথাকে বাংলা ভাষায় লোক নিস্তারিতে কহি পাঞ্চালী রচিয়া বলে প্রচার করতে চাইছে, সেই সমস্ত পণ্ডিতদেরকে সাধারণ পণ্ডিত গোষ্ঠী, উচ্চ শ্রেণীর পণ্ডিত গোষ্ঠী যারা
ছিলেন, যারা সংস্কৃত ভাষার বা আরবি ফার্সি ভাষার পৃষ্ঠপোষক, তারা কিন্তু এদেরকে নগণ্য করছে, চাপা দিয়ে দিতে চাইছে। যে সমস্ত কবিরা সংস্কৃত ভাষায় রচিত রামায়ণ মহাভারতকে বাংলা ভাষায় রচনা করছেন, তাদেরকে সর্বশেষ আখ্যা দেওয়া হচ্ছে। অনুরূপভাবে বিভিন্ন রকমের যে কোরআন, হাদিস বা হাদিদ যে সমস্তগুলো আছে ইত্যাদির বাংলা ভাষায় অনুবাদ করা হচ্ছে, যখন করছেন মুসলমান কবিরা, তখন কিন্তু তাদেরকে এক প্রকার ফতোয়া জারি করা হচ্ছে, যার বিরুদ্ধে সকলে কিন্তু সোচ্চারে হতে পারছেন না। কিন্তু কেউ কেউ হয়েছিলেন, এরকম কথাটাও কিন্তু এখানে উল্লেখ আছে। প্রাবন্ধিক দেখিয়েছেন, হাজি মোহাম্মদ পাঠকের কাছে মিনতি করেছেন, হিন্দুয়ানি অক্ষর দেখি না করিও হেলা, দেশি ভাষা দেখি মনে না করিও ঘিন। মানে তিনি অনুবাদ করছেন মুসলমানি ধর্মশাস্ত্রের বাংলা ভাষায় অনুবাদ করছেন, কিন্তু সেইটাকে তিনি সচেতনভাবে আপিল করছেন সাধারণের কাছে যে দেশি ভাষা দেখে আর হিন্দুয়ানি অক্ষর মানে বাংলা অক্ষর, আরবি ফার্সি নয়, বাংলা অক্ষর দেখে কেউ যেন অবহেলা না করো। ওকে, নবীবংশ প্রণেতা সৈয়দ সুলতান তিনি পরিষ্কার লিখছেন এখানে, আল্লাহে বলিছে, মানে আল্লাহ বলেছেন, আল্লাহে বলিছে মুই যে দেশে যে ভাস সে দেশে সে ভাস কইলু রসুল প্রকাশ। মানে মুই যে দেশে যে ভাস, আমি মানে আল্লাহ বলেছেন বলে নবীবংশ প্রণেতা সৈয়দ সুলতান তিনি প্রচার করছেন এটা, যে দেশে যে ভাষায় মানুষ কথা বলে সেই দেশে সেই ভাষাতেই আমি তাদের মধ্যে প্রচার করতে চাই বা রসুল প্রকাশ করতে চাই। সেখানে থেমে থাকেননি, আরেকটু এগিয়ে গিয়ে বলেছেন, বঙ্গদেশী সকলরে কিরূপে বুঝাইব, বাখানি আরবি ভাষে বুঝাইতে নারিব। কারণ এদেশের মানুষ আরবি ভাষী বোঝে না, সেজন্য বাখানি আরবি ভাষে বুঝাইতে নারিব। যারে যেই ভাষে প্রভু করিছে সৃজন, সেই ভাষ তাহার অমূল্য সেই ধন। যাকে যেই ভাষাতে জন্মগ্রহণ করিয়েছেন প্রভু, তার সেই ভাষাটাই হলো অমূল্য ধন। এই যে ভাষার প্রতি হিন্দু মুসলিম নির্বিশেষে সকলের যে একটা শ্রদ্ধাবোধ, সকলের যে একটা ভালোবাসা, এইটা আস্তে আস্তে আসতে শুরু করলো। হিন্দু রচয়িতাদের মধ্যে তো অনেক আগে এসেছে, চতুর্দশ শতাব্দীর শুরু থেকে এসেছে, বা তারও আগে যেতে গেলে বড়ুচণ্ডীদাস তো বাংলা ভাষাতেই লিখেছেন। কাজে বাংলা ভাষার প্রতি শ্রদ্ধা হিন্দুদের মধ্যে অনেক আগে এসেছে। কিন্তু মুসলমানি যে লেখক যারা, যাদের মূল বিষয়বস্তুটাই হলো আরবি ফার্সি ভাষা কেন্দ্রিক, তারাও কিন্তু আস্তে আস্তে সেই সমস্ত ইসলামী ধর্মগ্রন্থগুলোকে বাংলা ভাষায় অনুবাদ করতে শুরু করেছেন। তার মানে এই নয় যে তাদের পথটাও খুব সুগম ছিল, তাদেরকে খুব বিনা বাধাতে এত দূরে এগিয়ে আসতে পেরেছে, তা কিন্তু নয়, অনেক বাধা বিপত্তি এসেছে। কিফায়েতুল মুসল্লিন এর কবি শেখ মোতালেবের মনে কিন্তু ভয় ছিল। কি ভয়? আরবিতে সকলে না বুঝে ভালো মন্দ, তে কারণে দেশি ভাষায় রচিলু প্রবন্ধ। মুসলমানি শাস্ত্র কথা বাঙ্গালা করিলু, বহু পাপ হইল মোর নিশ্চয় জানিলু। এই যে এই গ্লানি বোধ, যে মুসলমানি শাস্ত্র কথা বাঙ্গালা করিলু, মুসলমানি শাস্ত্র কথা মানে আরবি ভাষায় রচিত যে মুসলমানি শাস্ত্র, হাদিস, কোরআন ইত্যাদি যা কিছু আছে, এই সমস্তকে আমি বাংলা ভাষায় অর্থাৎ প্রাদেশিক ভাষায় আমার মাতৃভাষায় করলাম, এটাতে তার মনের মধ্যে গ্লানি, বহু পাপ হইল মোর নিশ্চয় জানিলু। দেখো, বাংলা ভাষার আজকে যে গৌরবের পর্যায়, সেটাতে হিন্দু লেখকদের যোগ ছিলই, কিন্তু তাদেরকেও বাধা বিপত্তির মুখে পড়তে হয়েছে। কিন্তু তারা একসময় সেই সীমাবদ্ধতা কাটিয়ে সহজে বেরিয়ে আসতে পেরেছিল। কিন্তু মুসলমান লেখকদের মধ্যে কিন্তু এইটা এতটা সহজ ছিল না, কারণ রক্ষণশীলতার ব্যাপারটা যেহেতু এখানে একটু বেশি, সেই জন্য স্ট্রাগলটাও কিন্তু এখানে বেশি হয়েছে। যে জন্য একজন প্রতিষ্ঠিত লেখক, শক্তিশালী লেখক মোতালেব, শেখ মোতালেব, তাঁর মতো একজন বিশিষ্ট লেখকও কিন্তু বলছে, আমি বাংলা ভাষায় লিখছি, এটা আমার বহু পাপ হলো। কিছুমাত্র ভরসা আছয়ে মনান্তরে, বুঝিয়া মুমিন দোয়া করিব আমারে, মুমিনের আশীর্বাদে পূর্ণ হইবে, অবশ্য গফুরাল্লাহ পাপ থেমিবে। এখানে তার যে গ্লানিটা সেটা বুঝতে পারছি। আরও বলছেন, ফার্সি থেকে আমির হাজমা, এটা সম্ভবত আমির হামজা হবে, অনুবাদ করেছিলেন আব্দুল নবী, কেননা বঙ্গে লোকে ফার্সি জানে না। যে ভাষায় জানে না তাকে সেই ভাষাটা যদি শোনানো হয়, আমি আরবি ভাষা জানি না, আমার সামনে যদি আরবি ভাষাতে আধ ঘন্টা ধরে কেউ লেকচার দেয়, আমার কি উপকার? তাতে কিচ্ছু লাভ নাই।
আমি সংস্কৃত ভাষা বুঝি না, আমার সামনে সংস্কৃত ভাষায় যদি কেউ লেকচার দেয় 1 ঘন্টা ধরে, কি লাভ আমার? সেই কথাগুলো যদি তুমি বাংলাতে অনুবাদ করে বুঝিয়ে বলো তাহলে আমি বুঝতে পারবো, তাই না? তো সেই জন্য আমির হামজার অনুবাদ করতে গিয়ে আব্দুল নবী তিনি বলেছিলেন, মুসলমানি কথা দেখি মনে হো ডরাই, রচিলে বাঙ্গালা ভাষা কোপে কি কোষাই, লোক উপকার হেতু তেজি সেই ভয়, দৃঢ়ভাবে রচিবারে ইচ্ছুলুম হৃদয়। এ যেন পরিষ্কার মনে হবে যে লোক নিস্তারিতে কহি পাঞ্চালি রচিয়া, এই রকম একটা কথা, এই রকম কথাই যেন এখানে, লোক উপকার হেতু তেজি সেই ভয়, দৃঢ়ভাবে রচিবারে ইচ্ছিলুম হৃদয়। যেন এই উদার মনোভাবাপন্ন ব্যাপারটা আস্তে আস্তে চলে আসছে মুসলমান লেখকদের মধ্যে, যারা নিজের ভাষার প্রতি সচেতন হচ্ছে, যারা নিজের ভাষাকে নিয়ে গৌরব বোধ করছেন, এইটা আসছে। শুধু তাই নয়, আব্দুল হাকিম তিনি উল্টে বাংলা ভাষা বিদ্বেষী, যারা বাংলা ভাষা বিদ্বেষী তাদের উদ্দেশ্যে বলছেন কি, যেসবে বঙ্গে তো জন্মি হিংসে বঙ্গবাণী, সেসব কাহার জন্ম নির্ণয় না জানি। বাবারে কঠিন কথা এটা। দেশ ভাষা বিদ্যা যার মনে না জুয়ায়, নিজ দেশি তেগি কেন বিদেশ না যায়। এই যে এই কথা বললেন, আজকের বাংলাদেশে যে আন্দোলন চলছে, এটা রাজনৈতিক আন্দোলন, এটা একটা ভয়ঙ্কর রূপ নিয়ে নিয়েছে, কিন্তু সেখানে আজও বর্তমান বাংলাদেশে সেখানকার আজও একদল মানুষ কিন্তু বলতে চাইছে, প্রচার শুরু হয়ে গিয়েছে যে বাংলাদেশ থেকে বাংলা সরকারি ভাষা থাকবে না, আরবি ফার্সি হবে। তাদের মতো লোকেদের উদ্দেশ্যে বাংলাদেশে বাংলা ভাষা যদি বিচ্ছিন্ন হয়ে যায়, লুপ্ত হয়ে যায়, তাহলে পরে সেখানে তো খুব সংশয়। তো সেইখানে কিন্তু এই বাংলা ভাষা বিদ্বেষীদের সম্পর্কে যে কথাটা আব্দুল হাকিম বলেছিলেন আজ থেকে কয়েকশো বছর আগে, সেই কথাটা কিন্তু খুব সুন্দরভাবে খেটেছে। যে সবে বঙ্গে তো জন্মে হিংসে যারা বঙ্গে জন্মগ্রহণ করে হিংসে বঙ্গবাণী অর্থাৎ বাংলা ভাষাকে হিংসা করে, তো সহ্য করতে পারে না, সেসব কাহার জন্ম নির্ণয় না জানি। এটার আমি ব্যাখ্যা করছি না, এটা কবির কথা, তোমরা বুঝে নেবে, তোমরা পণ্ডিত। দেশ ভাষা বিদ্যা যার মনে না জুয়ায়, দেশ ভাষা বিদ্যা যার মনে না জুয়ায়, মানে দেশ ভাষা মানে নিজের ভাষা, নিজের মাতৃভাষা, যার মনে না জুয়ায় মানে হলো মনের মধ্যে যার বনিবনা হয় না বা গণ্য করে না ইত্যাদি, নিজ দেশ ত্যাগী কেন বিদেশ না যায়, তারা নিজ দেশ ত্যাগ করে কেন বিদেশে চলে যায় না। এই যে মুসলমান কবিদের মধ্যেও যে ভাষার প্রতি শ্রদ্ধা, আমার ভাষা বাংলা ভাষা, এবং এই বাংলা ভাষার দ্বারাই আমি যে একত্রিত হচ্ছি, যেটা বলছিলাম, তো তাদের যে বাংলা ভাষার প্রতি সম্মানবোধ, শ্রদ্ধাবোধ, এটাই তো আত্মপরিচয়ের পথে এক ধাপ এগিয়ে যাওয়া, তাই না? প্রাবন্ধিক যেটা বলতে চাইছেন যে বাংলা ভাষার প্রতি গর্ববোধের ক্ষেত্রে হিন্দুদেরই যে যোগদান আছে তা কিন্তু নয়। মধ্যযুগের বাংলা সাহিত্যের দিকে যদি তাকানো যায়, সেখানে যে পরিমাণ বাংলা ভাষা, বাংলা সংস্কৃতিকে বিস্তারের ক্ষেত্রে হিন্দুদের যোগদান ছিল, অবশ্যই জনসংখ্যার বিচারে যেহেতু কম ছিল তখন, সেই জন্য তাদের যোগদানটাও কম ছিল, বাস্তব কথা। কিন্তু সেখানে রচনার ক্ষেত্রেও তো কম ছিল না, এবং তাদের মধ্যে এই যে একটা রক্ষণশীল মানসিকতা, এইটাও কিন্তু অনেকটা প্রতিবন্ধকতার কারণ। কিন্তু পরবর্তীকালে এই প্রতিবন্ধকতা কাটিয়ে উঠতে পেরেছিলেন বাংলা ভাষাভাষী লেখকেরা, যেটা প্রাবন্ধিক এখানে বললেন। ইউসুফ জুলেখা নামে যে কাব্যগ্রন্থটা, সেইটা রচনা করেছিলেন শাহ মুহম্মদ শগীর বা ছগির। তিনিও মুসলমান কবি ছিলেন এবং বাংলা ভাষাতেই একটা রোমান্টিক প্রেম কাব্য রচনা করেছিলেন। সপ্তদশ শতাব্দীতে আরাকান রাজসভাতে তো আমরা জানি, সেখানে তো রচিত হচ্ছে আরাকান রাজসভার যে ইসলামী সাহিত্য, সেগুলো রচিত হচ্ছে। সেখানে সৈয়দ আলাওল, দৌলত কাজীর মতো বিখ্যাত বিখ্যাত লেখক, তারাও মুসলমান, কিন্তু তারা রচনা করছেন বাংলা ভাষাতে। এই গেল প্রাচীন মধ্যযুগের ইতিহাস। আধুনিক যুগের দিকে তাকালে পরে কিন্তু ঈশ্বরগুপ্ত থেকে শুরু হচ্ছে। ঈশ্বরগুপ্ত নিজের মাতৃভাষার প্রতি যথেষ্ট শ্রদ্ধান্বিত ছিলেন। তিনি ইংরেজি ভাষা অতটা জানতেন না, বুঝতেন না, কিন্তু বাংলা ভাষাতেই কবিতা রচনা করেছেন, আধুনিক কবিতা, এবং বাংলা ভাষাতেই যেরকম প্রবন্ধ রচনা করেছেন, সংবাদ প্রকাশ করেছেন, তাতে কিন্তু তার যে ভাষা প্রীতি, তার যে স্বদেশ প্রীতি, সেটা বারবার প্রকাশিত হয়েছে। মাইকেল মধুসূদন দত্ত তার যৌবনের রচনার
মানে সাহিত্য চর্চা শুরুই করেছিলেন ইংরেজি দিয়ে, কিন্তু পরবর্তীকালে যখন বিবিধ রত্নে সমৃদ্ধ এ বঙ্গভাণ্ডার যখন তিনি আবিষ্কার করতে পারলেন, তখন তিনি কিন্তু এই বাংলা ভাষার প্রতি একটা আলাদা শ্রদ্ধা বা আলাদা কি বলবো, আলাদা একটা অনুভব করেছিলেন। ঠিক আছে, তো এই হলো। আর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের তো তুলনাই হয় না। তিনি তো যেরকম পরিমাণে বাংলা ভাষাকে যে স্তরে নিয়ে যেতে পেরেছিলেন, সেটা কিন্তু অসাধারণ। যাই হোক, বাংলা ভাষার ইতিহাস প্রসঙ্গে বঙ্কিমচন্দ্র শুধু যে নৃতাত্ত্বিক দিক থেকে নয়, নৃতাত্ত্বিক ইতিহাসের কথা বঙ্কিমচন্দ্র বলতে গিয়ে বলেছেন যে বাঙালিরা 4 প্রকারের। একটা আর্য, দ্বিতীয় অনার্য হিন্দু, তৃতীয় আর্যানর্য হিন্দু, আর 3-এর বার হলো চতুর্থ জাতি বাঙালি মুসলমান। 4 ভাগ পরস্পর হইতে পৃথক থাকে। বাঙালি সমাজের নিম্ন স্তরে বাঙালি অনার্য বা মিশ্রিত আর্য ও বাঙালি মুসলমান, উপরের স্তরে প্রায় কেবলই আর্য। যাই হোক, এই নৃতাত্ত্বিক বিভেদ বা বিশ্লেষণটা তিনি করেছেন। ইতিহাস প্রসঙ্গে বলেছেন যে পাঠান শাসনকালে বাঙালির মানসিক দীপ্তি অধিকতর উজ্জ্বল হইয়াছিল। 2 শতাব্দীতে বাঙালির মানসিক জ্যোতিতে বাংলার যেরূপ মুখোজ্জ্বল হইয়াছিল, সেরূপ তৎপূর্বে বা তৎপরে আর কখনো হয় নাই। বাস্তবে কি, 16 শতাব্দীতে বাংলা সাহিত্যে এক নবজোয়ার এসেছিল, সাহিত্যের ক্ষেত্রে, সমাজের ক্ষেত্রে অবশ্যই, সাহিত্যের ক্ষেত্রে। সেখানে দেখবে যে বিভিন্ন অনুবাদ সাহিত্য রচিত হচ্ছে, মঙ্গল কাব্যগুলো রচিত হচ্ছে, বৈষ্ণব সাহিত্য রচিত হচ্ছে, সমস্ত কিছু রচিত হচ্ছে চরমভাবে, পঞ্চদশ, ষোড়শ এই সময়কাল থেকে। তো পাঠান শাসনকালে যে এই যে ঐতিহ্যের বিকাশ, এই ব্যাপারটা কিন্তু চরমভাবে দেখা দিয়েছিল পাঠানকালে। কিন্তু মোগল পাঠানের মধ্যে আমরা মোগলের অধিক সম্পদ দেখিয়া মুগ্ধ হইয়া মোগলের জয় গাইয়া থাকি, কিন্তু মোগলই আমাদের শত্রু, আমাদের বলতে বাঙালিদের। মোগলই আমাদের শত্রু, পাঠান আমাদের মিত্র। মোগলের অধিকারের পর হইতে ইংরেজের শাসন পর্যন্ত একখানি ভালো গ্রন্থ বঙ্গদেশে জন্মে নেয়। মোগলরা ছিল চরমভাবে অত্যাচারী এবং হিন্দু বিদ্বেষী, যে জন্য মোগলদের হাত থেকে রক্ষা পাওয়াটাই ছিল বাঙালিদের কাছে, হিন্দুদের কাছে একটা চ্যালেঞ্জের ব্যাপার। যার জীবন নিয়ে সংকট, সে রচনা করবে কখন, যেটা পাঠানকালে ছিল না, যে জন্য পাঠানদের সময় বাংলা সাহিত্য বিশেষভাবে বিকাশ লাভ করেছিল। মোগলদের আমলে সেটা হয়নি, একখানি ভালো গ্রন্থও জন্মে নেয়। যেদিন হইতে দিল্লি মোগলের সাম্রাজ্যে যুক্ত হইয়া বাঙ্গালা দুরবস্থা প্রাপ্ত হইল, সেই দিন হইতে বাঙ্গালার ধন আর বাঙ্গালার রহিল না, দিল্লির বা আগ্রার ব্যয় নির্বাহার্থ প্রেরিত হইতে লাগিল। বাঙ্গালার হিন্দুর অনেক কীর্তির চিহ্ন আছে, পাঠানের অনেক কীর্তির চিহ্ন আছে। 100 বৎসরের মধ্যে মাত্র ইংরেজরা অনেক কীর্তি সংস্থাপন করিয়াছে, কিন্তু বাংলায় মোগলের কোনো কীর্তি কেহ দেখিয়াছে? অর্থাৎ মোগলরা শুধুমাত্র রক্ত শোষা জোঁকের মতো, জোঁক যেরকমভাবে গায়ে চিপটে বসলে পরে রক্তটুকু চুষে নেয়, সেরকমভাবে মোগলরা আমাদের বঙ্গদেশ শাসন করার নাম করে শুধুমাত্র শোষণ করে গিয়েছে। আমাদের বঙ্গদেশের সংস্কৃতিতে, শিক্ষাতে, বঙ্গদেশের কোনো কিছুতেই মোগলদের কোনো প্রকার যোগ নেই। পাঠানরা বরং সাহিত্য সংস্কৃতিতে বিশেষভাবে সহায়তা করেছিল, এটা বঙ্কিমচন্দ্র বলছেন। বঙ্কিমচন্দ্রের এই যে মতবাদ, এটা হলো বাংলা জাতীয়তাবাদের মতবাদ, জাতীয়তাবাদীর কণ্ঠস্বর প্রাবন্ধিক উল্লেখ করছেন এখানে। তো এই সমস্তভাবে বাঙালির জাতীয়তাবোধের ইতিহাস জাগ্রত হচ্ছে, বাঙালি নিজের পরিচয় সম্পর্কে জাগ্রত হচ্ছে। বঙ্কিমচন্দ্রের ব্যাপারটা ছিল সমগ্র জাতীয়তাবাদের ক্ষেত্রে, কিন্তু রবীন্দ্রনাথ এই ব্যাপারটাকে দেখেছেন শুধুমাত্র ভাষার ক্ষেত্রে। বাংলা ভাষায় যে কথা বলে সেই বাঙালি, এই রকম একটা ইতিহাস তার মধ্যে ছিল। এই ঐক্য ধরা চলে ভাষার ঐক্য নিয়ে, মানে বিভেদের মধ্যেও জাতিগত দিক থেকে ইত্যাদি ধর্মগত দিক থেকে বিভেদ থাকলে পরেও ভাষার ঐক্যকে কেন্দ্র করে তিনি একটা জাতিকে চিহ্নিত করতে চেয়েছিলেন। বাংলা ভাষার আত্মপরিচয়ের ক্ষেত্রে এই জিনিসগুলো কিন্তু খুবই সুন্দরভাবে দেখিয়েছেন প্রাবন্ধিক। রবীন্দ্রনাথ ঠাকুর বিভিন্ন সময় বিভিন্ন রকমের গান রচনা করেছেন বাংলার জাতীয়তাবাদকে কেন্দ্র করে। ভারতবর্ষের যে ইতিহাসের ক্ষেত্রে আমরা যদি দেখা যাচ্ছে এখানে প্রাবন্ধিক বলছেন রবীন্দ্রনাথের কথা তার অবিচার করা হবে,
রামমোহন রায়ের সময় থেকে সুভাষচন্দ্র বসুর কাল পর্যন্ত বহু বাঙালি জননেতা ও বুদ্ধিজীবী ভারতীয় জাতীয়তার সাধনা করেছেন, রামমোহন থেকে সুভাষচন্দ্র পর্যন্ত। কিন্তু তারপরে এবং বঙ্কিমচন্দ্র নিজেও ভারতীয় এবং হিন্দু মানে সমগ্র ক্ষেত্রে তার যুক্তি ছিল এই রকম, ভারতবর্ষে যারা জন্মগ্রহণ করে তারা সকলেই হিন্দু সংস্কৃতির সাথে ওতপ্রোতভাবে জড়িত। ধর্মের দিক থেকে কেউ বৌদ্ধ হতে পারে, মুসলিম হতে পারে, জৈন হতে পারে ইত্যাদি, খ্রিস্টান হতে পারে ইত্যাদি, কিন্তু বিশ্বাসের দিক থেকে, সংস্কৃতির দিক থেকে সকলেই হিন্দু সংস্কৃতির ঐতিহ্যে লালিত পালিত। যেহেতু ভারতীয় সংস্কৃতিকে তিনি হিন্দু সংস্কৃতিকে আলাদাভাবে দেখেননি। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ও বাঙালি বলতে শুধুমাত্র হিন্দুদেরকেই বুঝিয়েছেন, এইরকম একটা চলছে। যাই হোক, এই যে এই সমস্তর মধ্যে থেকেই দেখা যাচ্ছে বাঙালি জাতীয়তাবাদ যখন একদিকে দানা বাঁধছে একজোট হবার, অন্যদিকে কিন্তু আবার দানা বাঁধছে একটা বিভেদের প্রক্রিয়া চলছে। কি না, 1906 সালে ঢাকায় নিখিল ভারত মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়। এই মুসলিম লীগ স্বতন্ত্রভাবে যারা চেয়েছিল, এবং বর্তমান বাংলাদেশের ক্ষেত্রেও আমরা দেখতে পাবো যে তাদের মধ্যে একটা রক্ষণশীলতা, মৌলবাদ বা জামাত বা ইত্যাদি কী সব বলে, তাদের একটা ব্যাপার থেকেই যাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে তারা কিন্তু বাঙালি সংস্কৃতিকে বাঙালি নয় আরবি সংস্কৃতির সাথে মিলিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা করেছেন। চিত্তরঞ্জন দাস তাঁর মহাপ্রয়াণের পরের বছর 1926 সালে বাংলায় হিন্দু মুসলমানে বড় রকমের দাঙ্গা প্রথমবার হয়। 1940 সালে মুসলিম লীগ লাহোর প্রস্তাব গ্রহণ করে, তার প্রতি জোরালো সমর্থন আসে বাংলা থেকে। এই যে আমরা বলি না যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পিছনে বাঙালিদের আত্মত্যাগ বিশালভাবে ছিল, কিন্তু এটাও সত্য, প্রাবন্ধিক এখানেও বলেছেন যে বাংলা ভাষাকে দেশের মুখ্য ভাষা হিসেবে গ্রহণ করবার জন্য এবং বাঙালিদের রাজনৈতিক অধিকার সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠাকরণের জন্য বাঙালিদের যতটা যোগদান ছিল, এই বঙ্গদেশেরই একদল মানুষ চেয়েছিল তারা পাকিস্তানের অন্তর্গত থাকতে। তারা ভোট দান করেছিল পাকিস্তানকে সাপোর্ট করার জন্য। এবং ভারতবর্ষের এই যে বিচ্ছিন্নতাবাদ বা ভারতবর্ষ যে দ্বিখণ্ডিত হচ্ছে, আসলে ত্রিখণ্ডিত হচ্ছে, এই ত্রিখণ্ডিতকরণের ক্ষেত্রে কিন্তু বাঙালি মুসলিম লীগ বা এই সমস্ত লাহোর প্রস্তাব গৃহীত হয়েছিল, সেখানেও কিন্তু সাপোর্ট ছিল এই বাঙালি মুসলিমদেরই সব থেকে বেশি। সবাই নয়, কিন্তু অনেকেরই, এটা মনে রাখতে হবে। 1946 সালে সাম্প্রদায়িক দাঙ্গা হয়ে যায়, হিন্দু মুসলমানের যাত্রাপথে ভিন্ন হয়ে গেল। 1947 সালে জুন মাসে ব্রিটিশ সরকার ভারতবর্ষের স্বাধীনতা দেওয়ার সময় পাঞ্জাব ও বাংলাকে ঘোষণা করে নিল, ভাগ করার কথা ঘোষণা করে দেয় পাঞ্জাব ও বাংলাকে। তারপর দেখো 1947 সালের এপ্রিল থেকে জুন মাসে মুসলিম লীগের হোসেন সাহিম সোহরাওয়ার্দী, আবুল কাসেম, কংগ্রেসের শরৎচন্দ্র বসু, কিরণ শঙ্কর রায় ভারত ও পাকিস্তানের বাইরে স্বাধীন ও সার্বভৌম বাংলা প্রতিষ্ঠার চেষ্টা করেন, এক ভাষা ভিত্তিক অখণ্ড রাষ্ট্রের আহ্বান জানান। এরপর 1956 সালে আসামে বাংলা ভাষার জন্য আন্দোলন ঘটেছিল, যদিও সেটা প্রাবন্ধিক বলছেন যে এটা পুরোপুরি অসমিয়াদের সাথে বাংলা ভাষাভাষীদের যে একটা অস্তিত্ব রক্ষার লড়াই, এটা কোনো বিস্তৃত বা ব্যাপক অর্থে নয়, এটা একটা সংকীর্ণ অর্থে বলা যেতে পারে। পাকিস্তানের বিষয়টা কিন্তু সম্পূর্ণ আলাদা। বাংলার সাথে অসমিয়াদের যে বাংলা ভাষাভাষীদের সাথে অসমিয়াদের যে যুদ্ধ বা দ্বন্দ্ব লেগেছিল, অনেকে শহীদও হয়েছিলেন, সেটার পিছনে যেটা ছিল সেটা ছিল শুধুমাত্র ব্যক্তিগত বা আঞ্চলিক রোষ বিদ্বেষ হতে পারে, কিন্তু বাংলাদেশে যেটা হয়েছিল পাকিস্তান সরকার থাকাকালে পূর্ব পাকিস্তানে, সেইটা ছিল কিন্তু সম্পূর্ণ ভাষাকে প্রতিষ্ঠা করার একটা আন্দোলন। এবং এই ভাষাকে প্রতিষ্ঠা করতে গিয়ে অনেক মানুষ সেদিন কিন্তু প্রাণ হারিয়েছিল, আমরা জানি সেটা ভাষা আন্দোলন হয়েছিল। যাই হোক, বাংলা ভাষা কতটা ইম্পর্টেন্ট একদল মানুষের কাছে, এবং বাংলা ভাষা মাতৃভাষা মাতৃদুগ্ধের সমান, এই যে মতবাদ প্রকাশ হতে শুরু করেছিল, যে জন্য বাংলা ভাষাকে সরকারি ভাষা হিসেবে এবং বাংলা ভাষাকে উৎখাত করতে দেব না, তার জন্য কিছু যুবক, কলেজ বিশ্ববিদ্যালয়ের কিছু যুবক, তারা স্বতন্ত্রভাবে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে বুক চিতিয়ে দিয়েছিল, তারা রক্তক্ষয় করেছিল শুধুমাত্র বাংলা ভাষাকে রক্ষা করার জন্য।
মাতৃভাষাকে রক্ষা করার জন্য। রাষ্ট্রভাষার প্রশ্নে পূর্ব বাংলায় অসন্তোষের প্রথম প্রকাশ ঘটে 1948-এর ফেব্রুয়ারি ও মার্চ মাসে, পাকিস্তান প্রতিষ্ঠার মাত্র 6 মাস পরে, আর এটাই চরমে ওঠে 1952 সালের 21শে ফেব্রুয়ারিতে। বাংলা ভাষার জন্য প্রাণদানের কারণে দিনটি এখন পর্যন্ত বাঙালি আত্মপরিচয়ের প্রতীক হয়ে রয়েছে এবং বিশ্বক্ষেত্রে সেটি ভাষা দিবস হিসেবে গৃহীত হয়েছে, আমরা জানি। যাই হোক, এই সময় কিন্তু 1968 সালে ঢাকায় একটা সাংস্কৃতিক স্বাধিকার প্রতিষ্ঠা পরিষদ গঠিত হয়। ততদিনে শেখ মুজিবুর রহমান তিনি 6 দফা কর্মসূচি উপস্থাপন করে ফেলেন। বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের ক্ষেত্রে শেখ মুজিবুর রহমানের একটা বিশেষ অবদান অবশ্যই অনস্বীকার্য বলা ভুল, কারণ অনস্বীকার্য বললে পরে সেটা হবে না, কারণ বর্তমান বাংলাদেশে যা চলছে, শেখ মুজিবুর রহমানের যেরকমভাবে মূর্তি ভেঙে ফেলা চলছে, তাতে বোঝাই যায় যে তার অবদানকে অস্বীকার করার মতো লোক কিন্তু আছে। যাই হোক, আমি বলছি না সেই ব্যাপারে। 1969 সালে যখন গণ অভ্যুত্থান হচ্ছে, তখন বাংলাদেশ থেকে একজন নেতা তিনি পাকিস্তানে যাচ্ছেন ভোটাধিকারের জন্য, বা এখান থেকে সিলেক্ট হয়ে সেখানে বন্দি করে রেখে দেওয়া হচ্ছে, কিন্তু তার আহ্বানে কিন্তু বঙ্গদেশে একটা সোচ্চার হচ্ছে আন্দোলন, নতুন বাংলা প্রতিষ্ঠার আন্দোলন। জাগো বাঙালি জাগো, তোমার ঠিকানা আমার ঠিকানা, তোমার আমার ঠিকানা, পদ্মা মেঘনা যমুনা, তারপর তোমার জয় বাংলা, তোমার দেশ আমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ, এইরকম করে যে আন্দোলন, বা বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো, এই সমস্ত আন্দোলনগুলো কিন্তু তৈরি হচ্ছে। 1971 সালের মার্চ মাসে অসহযোগ আন্দোলনের সময় যুবকদের মুখে ধরিত হয়েছিল বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো। বাংলাদেশ স্বাধীন হচ্ছে, বাংলাদেশ স্বাধীন হয়ে যাওয়ার পর তারা কি নামে পরিচিতি পাবে, সেটাও কিন্তু একটা প্রশ্ন তৈরি হলো। বাঙালি তো শুধুমাত্র বাংলাদেশে আছে তা নয়, বাঙালি পশ্চিমবঙ্গেও আছে, অসমেও আছে, উড়িষ্যাতেও কিছু আছে, গোটা বিশ্বেই কোথাও না কোথাও ছড়িয়ে ছিটিয়ে আছে। তো বাঙালির যে পরিচিতি, বাঙালির যে কি বলবো, এই যে বাংলাদেশ শব্দ বা বাংলাদেশকে যে প্রতিষ্ঠা করা, এইটার পিছনে বাঙালির একটা হাত ছিল তৎকালীন সরকারের বাংলাদেশের ক্ষেত্রে। যেহেতু প্রাবন্ধিক বাংলাদেশের মানুষ, অতএব তিনি বাংলাদেশের আত্মপরিচয়ের, বাঙালিদের আত্মপরিচয়ের ব্যাপারটাকেই তিনি তুলে ধরেছেন বিশেষ করে। তো বাংলাদেশের প্রতিষ্ঠার পর নাগরিক মধ্যবিত্তদের অপ্রত্যাশিত বিত্ত সঞ্চিত হয়েছে। তারা এখন সন্তানদের বিদেশে পড়াতে পাঠাচ্ছে ইংরেজি ভাষাকে প্রথম মাতৃভাষা নয়, ইংরেজি ভাষাকে বাংলা ভাষাকে মাতৃভাষা নয় বা প্রথম ভাষা নয়, ইংরেজি ভাষাকে প্রথম ভাষা হিসেবে পরিচিত করে তোলার চেষ্টা করছে। এখানেই প্রাবন্ধিক আনিসুজ্জামান একটু সংকোচ বা একটু ভয় প্রকাশ করছেন, কি না, যদি বাঙালিরা নিজেদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, প্রথম ভাষা হিসেবে বাংলাকে না রেখে অন্য কোনো, বিশেষ করে ইংরেজি বা অন্য কোনো ভাষাকে যদি রাখে, তাহলে তো একসময় তার সেই ভাষার প্রতি যে সংলগ্ন বোধ, সেই ভাষার যে একটা ঐতিহ্যময় ইতিহাস আছে, সেই ইতিহাসের প্রতি যে গৌরবান্বিত করা বা গৌরব বোধ, সেই গৌরব বোধটাই তো চলে যাবে। ফলে এখানে তিনি সংশয় হচ্ছেন, যেজন্য তিনি নতুন প্রজন্মের বাঙালিদের প্রতি আবেদন জানিয়েছেন যে বাংলা ভাষা রক্ষার জন্য। বাঙালির আত্মপরিচয় এখানেই সমাপ্ত হচ্ছে প্রবন্ধটি আলোচনা। দেখো, বাঙালির আত্মপরিচয় শব্দটার মানে আমি প্রথম বললাম, যেখানে বাঙালি জাতি, বাঙালি সংস্কৃতি তার নিজের আত্মপরিচয়কে, নিজের পরিচয়কে ঘোষণা করছে, সেইটাই হলো তার আত্মপরিচয়ের ইতিহাস। এই সমগ্র প্রবন্ধটিতে চর্যাপদ পূর্ববর্তীকাল থেকে শুরু করে চর্যাপদ এবং তৎপরবর্তীকালে বাঙালি হিন্দু এবং বাঙালি মুসলমানদের সাহিত্য চর্চার মধ্য দিয়ে আধুনিক বাঙালি সাহিত্যিকদের বাংলা সাহিত্য চর্চা, ভাষা চর্চা, ভাষা আন্দোলন, ভাষাকে রক্ষার জন্য শহীদ হয়ে যাওয়া, মৃত্যুকে বরণ করে নেওয়া, সমস্ত কিছুর একটা ধারাবাহিক পরম্পরা বা ইতিহাসকে তিনি তুলে ধরেছেন। এটাই হলো বাঙালির আত্মপরিচয়ের একটা ধারাবাহিক এবং সুসংহত ইতিহাস বা আত্মপরিচয়ের ইতিহাস। এই হলো সমগ্র বিষয়টি। আশা করি আমি বোঝাতে পারলাম। তোমরা চেষ্টা করো, প্রয়োজনে কমেন্ট করো, আর বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দাও। যেহেতু পরীক্ষাতে আর বেশি টাইম নেই, যত পারো শেয়ার করে দাও। ধন্যবাদ।